আসসালামু আলাইকুম। হ্যালো প্রোগ্রামার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে এলাম একটি ব্র্যান্ড নিউ কোর্স জাভা ফাউন্ডেশন ল্যাব। আপনি যদি বাংলাদেশের যে কোনো ইউনিভার্সিটির একজন সিএস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনার কোর্স মডিউলে যদি একটি কোর্স থেকে থাকে যার নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, তাহলে এই কোর্সটি আপনার জন্য। তাছাড়াও আপনি যদি নন সিএস ব্যাকগ্রাউন্ড অথবা সিএস ব্যাকগ্রাউন্ডে হয়ে থাকেন এবং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আরও এক্সপ্লোর করতে চাচ্ছেন, পাশাপাশি নিজের ক্যারিয়ার হিসেবে আপনি জাভা ডেভেলপমেন্টকে চুজ করেছেন এবং নিজেকে জাভা ডেভেলপার হিসেবে তৈরি করতে চাচ্ছেন, তাহলে এই কোর্সটি আপনার জন্য। আমাদের জাভা ফাউন্ডেশন ল্যাব কোর্সে যে টপিকসগুলো কভার করা হচ্ছে সেগুলো হচ্ছে জাভা ভেরিয়েবলস, জাভা ডেটাটাইপস, জাভা অপারেটরস, জাভা ইনপুট অ্যান্ড আউটপুট, জাভা কন্ডিশনাল স্টেটমেন্টস, জাভা লুপস, জাভা মেথডস, জাভা কনস্ট্রাক্টরস, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি যে টপিকটি কভার করা হবে সেটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টস। দেন থাকছে এক্সেপশনাল হ্যান্ডলিং, জেনেরিক্স, জাভা স্ট্রিং অ্যান্ড জাভা অ্যারে। জাভা ফাউন্ডেশন ল্যাব এই কোর্সটি সম্পূর্ণ একটি বিগিনার ফ্রেন্ডলি কোর্স হতে যাচ্ছে এবং এটি সম্পূর্ণ ফ্রি, যেহেতু উই আর টিচিং ফর ফান। সো অল দ্য বেস্ট, গুড লাক। এবং কোর্সটি প্রতি সপ্তাহে 2 দিন করে হবে এবং 2টি ভিডিও আসবে, একটি শুক্রবার এবং আরেকটি শনিবার। তো আপনাদের সবাইকে গুড লাক এবং অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো প্রোগ্রামার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের সবাইকে জুম্মা মুবারক। তো আজকে জাভা ফাউন্ডেশন ল্যাব কোর্সের ডে 1 ক্লাস হতে যাচ্ছে এবং আজকের ক্লাসে আমরা যেসব টপিকসগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে ফার্স্ট, হোয়াই উই নিড জাভা টু লার্ন কোড। তো আমরা যেহেতু জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই আমরা আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা শিখব, তো এটা খুবই জরুরি যে কেন আমাদেরকে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে, কেন এখানে তো আরও অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তো কেন শুধু আমরা জাভা ইউজ করতেছি। তো এটা খুবই জানা খুবই জরুরি। পাশাপাশি আমাদের সেকেন্ড টপিক হচ্ছে হোয়াই ওপ ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ড্রব্যাকস অফ ওপ। তো যেহেতু আমরা ওপ কনসেপ্ট শিখবো, তো আমাদের এটাকে জানতে হবে যে কেন ওপ আমাদের শেখা প্রয়োজন এবং আমাদের ওপ যে প্রোগ্রামিং প্যারাডাইমটা ছিল এটার আগে পূর্বে যে প্রোগ্রামিং প্যারাডাইমটা চলতেছিল সেটা হচ্ছে পপ, যার ফুল ফর্ম হচ্ছে প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তো এই প্রসিডিউরাল ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই প্রোগ্রামিং প্যারাডাইমের মধ্যে কি ড্রব্যাকস ছিল বা লিমিটেশন ছিল, যার পরিবর্তে বা যার রিপ্লেসে আমরা এখন উপ শিখছি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা শিখছি। তো আমরা সেটাও জানবো যে পপের ভিতরে কি লিমিটেশন ছিল এবং কি কি লিমিটেশনকে রিপ্লেস করতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা এসেছে। তো আমাদের থার্ড টপিক হচ্ছে আমরা আজকে একটা ছোটোখাটো ইন্ট্রোডাকশন অফ জাভা শিখবো এবং পাশাপাশি আমরা শিখবো যে আমাদের সিস্টেম লেভেলে হাউ জাভা ওয়ার্কস অ্যাট সিস্টেম লেভেল, মানে আমাদের ডিভাইসে কীভাবে জাভা আসলে কাজ করে এবং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কীভাবে ওয়ার্ক করে। তো চলুন আজকে আমরা প্রথম টপিক শুরু করি। তো ফার্স্ট টপিক হচ্ছে হোয়াই উই নিড জাভা। তো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা শেখার আগে এটা জরুরি যে আমরা কোন ল্যাঙ্গুয়েজ থেকে শিখবো এবং আমরা সিলেক্ট করেছি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখন এখানে প্রশ্ন হচ্ছে, আপনারা কখনো চিন্তা করেছেন যে আমাদের একাডেমিক্সে বা আমাদের ইউনিভার্সিটিতে কেন আমাদেরকে জাভা, ম্যাক্সিমাম সময় জাভা কেন শিখতে বলে এবং জাভা দিয়ে কেন আমাদেরকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা শেখানো হয়? কারণ এখানে তো অনেক ল্যাঙ্গুয়েজ আছে। এখন আমি এখানে অন্য ল্যাঙ্গুয়েজ বলতে বোঝাচ্ছি হচ্ছে C++, কারণ আমার জানার মতো এরকম কোনো ইউনিভার্সিটি নেই যেখানে হচ্ছে পাইথন বা জাভা বা C++, এই দুটো বাদে আর ওরকম কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় না ওপ কনসেপ্ট শেখানোর জন্য। তো আমার জানার মতো জাভা এবং C++ই আছে। তো এখন আপনাদের অনেকে আছে এখানে C++ শিখেন। তো আপনাদের প্রশ্ন হতেই পারে যে কেন আপনি C++ কেন ইউজ করতেছেন না, কেন জাভা ইউজ করতেছেন। তো এখানে আসলে মূলত 4টা মেইন পয়েন্ট আছে আমাদের জাভা ইউজ করার। প্রথম পয়েন্ট হচ্ছে যে অলওয়েজ ইউজিং ক্লাস অ্যান্ড অবজেক্ট কনসেপ্ট। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট যে জাভা, আমি যদি বলি যে আমাদের C++ যে ল্যাঙ্গুয়েজটা, এটা হচ্ছে একটি মাল্টি প্যারাডাইম ল্যাঙ্গুয়েজ। কারণ আমরা C++-এ আমরা বোথ উপ কনসেপ্টও অ্যাপ্লাই করি
পাশাপাশি পপ কনসেপ্টকে অ্যাপ্লাই করতে পারে। দুটোই পসিবল সি প্লাস প্লাসে। কিন্তু সি প্লাস প্লাসে আমরা চাইলে উইথাউট এনি ক্লাস অথবা কোনো অবজেক্ট ছাড়াই আমরা কিন্তু একটা প্রোগ্রাম বলেন বা কোড বলেন, আমরা কিন্তু এগুলো রান করতে পারি এবং লিখতেও পারি। আমাদের কিন্তু কোনো ক্লাস বা অবজেক্ট লেখার প্রয়োজন হয় না। আমরা ক্লাস বা অবজেক্ট বাদেও আমরা কিন্তু একটা প্রোগ্রাম এক্সিকিউট করতে পারি এবং আমরা কোড লিখতেও পারি। কিন্তু জাভা হচ্ছে এমন একটি ল্যাঙ্গুয়েজ যেখানে আমরা যদি শুধু হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে চাই, হ্যালো ওয়ার্ল্ড যদি আমরা প্রিন্ট করতে চাই, তাও আমাদেরকে একটা ক্লাস তৈরি করতে হবে। তো আমাদেরকে আসলে একদম শুরু থেকে আমাদেরকে এই যে অবজেক্ট এবং ক্লাসে হ্যাবিচুয়েট করা হচ্ছে। এবং জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা হচ্ছে অলওয়েজ এই গণ্ডির মধ্যেই থাকবো যে আমাদের সবসময় অবজেক্ট এবং ক্লাসকে ইউজ করতে হবে এবং আমাদের একমাত্র বাধ্য করা হয় আর কি। তো আলটিমেটলি এটা আমাদের একটা সুবিধা, যার কারণে আমরা একদম গ্রাউন্ড লেভেল থেকে ফান্ডামেন্টাল থেকেই আমরা হচ্ছে সবসময় অবজেক্ট এবং ক্লাস তৈরি করাতে আমাদের অভ্যাস তৈরি হবে। এর জন্য মূলত জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা। তো আই হোপ আপনাদের বুঝাতে পেরেছি, এটা একটা রিজন। এবং সেকেন্ড পয়েন্ট এটা যে পয়েন্টার পয়েন্টার বিষয়। এখন সি প্লাস প্লাসে মেমোরি ম্যানেজমেন্টের জন্য আমাদের সবসময় পয়েন্টার ব্যবহার করতে হবে। কিন্তু একজন বিগিনার লেভেল প্রোগ্রামার যেমন আমি, আপনি, আমরা যখন বিগিনার লেভেলে এই মেমোরি ম্যানেজমেন্ট বা এইসব পয়েন্টার এরকম জিনিসে যখন আমরা বেশি মাথা ঘামিয়ে থাকি, তো এটা আমাদের জন্য একটু ওভারওয়েলমিং হয়ে যায়, যেটা আসলে বিগিনারদের জন্য একটু হ্যাসেল হয়ে যায় আর কি। কিন্তু অন্যদিকে জাভাতে এরকম পয়েন্টার অথবা মেমোরি অ্যাড্রেসিংয়ের অ্যাক্সেস দেওয়া হয় না, বা মেমোরি অ্যাড্রেসিংয়ের আমাদের এরকম কোনো অ্যাক্সেস জাভা দিয়ে থাকে না। যার ফলে একজন নিউ বিগিনার আমরা চাইলে কোনো হ্যাসেল ছাড়াই বা এরকম মেমোরি ম্যানেজমেন্টের হ্যাসেল ছাড়াই কিন্তু আমরা আমাদের বাকি যে কোর্সগুলো আছে বা আমাদের বাকি যে কনসেপ্টগুলো আছে এগুলো আমরা শিখতে পারি এবং আমরা জাস্ট ফোকাস করতে পারি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে ডিজাইনটা এবং প্লাস আমরা লজিকে ফোকাস দিতে পারি। তো এটা একটা সুবিধা আছে সি প্লাস প্লাসে আমাদের ডিরেক্ট পয়েন্টার এবং আমাদের অন্য যে মেমোরি ম্যানেজমেন্টগুলো আছে এগুলোতে আমরা বেশি ফোকাস করা হয়। যার ফলে জাভাতে এই সুবিধা যে আমাদেরকে এইসব মেমোরি ম্যানেজমেন্ট এগুলো বেশি মাথা না ঘামে আমাদেরকে ডিরেক্ট লজিক এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে ডিজাইন এখানে আমরা বেশি ফোকাস থাকি। থার্ড পয়েন্ট হচ্ছে অটোমেটিক গার্বেজ। অটোমেটিক গার্বেজ অ্যালোকেশন সি প্লাস প্লাসে আমরা যখন একটি অবজেক্ট তৈরি করি এবং এটাকে যখন আমরা ব্যবহার করি, অবজেক্টকে যদি আমরা মেমোরি থেকে সম্পূর্ণভাবে ডিলিট না করি তাহলে একটা প্রবলেম হতে পারে, সেটা হচ্ছে মেমোরি লিকেজ, যেটা আমাদের প্রোগ্রামের জন্য খুবই ক্ষতিকর আমরা বলতে পারি। তো সি প্লাস প্লাসে একটা বড় সমস্যা যে আমরা যখন অবজেক্ট তৈরি করি এবং এটাকে ব্যবহার করি, তো আমাদেরকে ম্যানুয়ালি এরকম না যে ইমপ্লিসিটলি আমাদেরকে ম্যানুয়ালি নিজে থেকে এই অবজেক্টটা আবার রিমুভ করতে হবে সেই মেমোরি থেকে। আর যদি আমরা রিমুভ না করি তাহলে এখানে মেমোরি লিকেজের একটা প্রবলেম থাকে। অপরদিকে জাভাতে আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করি, আমরা ম্যানুয়ালি অবজেক্ট ক্রিয়েট করে থাকি, কিন্তু এই যে ডিলেশনের যে বিষয়টা, অবজেক্টটা যে ডিলেশন, এটা জাভা অটোমেটিক্যালি করে এবং এটা ইমপ্লিসিটলি করে। এখানে আমরা অ্যাজ এ ডেভেলপার বা আমরা অ্যাজ এ প্রোগ্রামার আমাদেরকে এখানে আলাদা করে ডিলেট করতে হয়। অপরদিকে জাভা নিজে থেকেই এটা ডিলেশন করে দেয়। তো আমরা আমরা ম্যানুয়ালি অবজেক্ট ক্রিয়েট করি ঠিকই, কিন্তু আমরা ম্যানুয়ালি ডিলিট করি না, এটা অটোমেটিক্যালি জাভা করে দেয়। তো এটা একটা বড় সুবিধা জাভাতে, যেখানে সি প্লাস প্লাসে আমাদের নিজেদের ম্যানুয়ালি ডিলিট করা লাগতো এবং ডিলেশন না করলে মেমোরি লিকেজের একটা সম্ভাবনা থাকতো, সেই জায়গায় জাভা অটোমেটিক্যালি নিজে থেকে এটা ইমপ্লিসিটলি ডিলিট করে দেয়। তো এটা একটা বড় সুবিধা। এবং আমাদের 4 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে
এবং আমাদের 4 নম্বর পয়েন্ট হচ্ছে মাল্টিপল ইনহেরিটেন্স। এখন আমরা এখনো ইনহেরিটেন্সে যাইনি। ইনহেরিটেন্স একটু মানে অ্যাডভান্স কনসেপ্ট আমাদের শেখার জন্য, এবং আমরা যেটা বিগিনার লেভেলে, ইনহেরিটেন্স একটু অ্যাডভান্স কনসেপ্ট, কিন্তু তারপর আমি জাস্ট এই কনসেপ্টটা বোঝানোর জন্য ইনহেরিটেন্সের একটু আপনাদেরকে জাস্ট র আইডিয়া দিচ্ছি। ইনহেরিটেন্স হচ্ছে জাস্ট একদম সিম্পল। এই জায়গায় মনে করেন আপনার ফাদার, এখানে মনে করেন সান। ফাদারের কাছে যত প্রপার্টি বলেন এবং যা যা বলেন, এখানে যা থাকতে পারে, কার, যা যা এক্সেট্রা, যা যা আছে, ক্যাশ, এগুলো সব ইনহেরিট করে সান, এবং সান এটা পায়। এটা ইনহেরিটেন্স, যে সান ফাদারের সব কিছু অ্যাক্সেস করতে পারে, রাইট? তো এটা হচ্ছে সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স, যে শুধু একটা ছেলে একটা বাবা থেকে ইনহেরিট করতেছে, এটা হচ্ছে সিঙ্গেল লেভেল ইনহেরিটেন্স। এবং আমরা যদি এটাই যে এই সানের থেকে পরে মনে করেন সান টু, আবার সানের এখানে যে প্রপার্টি বা যা যা আছে, ক্যাশ, এগুলো পাচ্ছে সাম টু। তার মানে এটাকে বলে হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স, যেটা একটা লেভেলের মতো আছে, এটাকে বলে মাল্টি লেভেল ইনহেরিটেন্স। এটা আরেকটা আছে যে মনে করেন একই ফাদার কিন্তু দুইটা ছেলে পায়, মনে করেন সান ওয়ান, সান টু। তো এখানে সান ওয়ান ইনহেরিট করতে পারতেছে, ওনার প্রপার্টি, জায়গা জমি যা আছে সব সান ওয়ানও পাবে, সান টু পাবে। এটাকে আমরা বলি হায়ার আর্কিক্যাল ইনহেরিটেন্স। এখন যেটা মাল্টিপল ইনহেরিটেন্সের ক্ষেত্রে, যেটা আমরা বলি যে একজন ফাদার থাকে, দুইটা ফাদার, এবং এই দুজনকে ইনহেরিট করতেছে একটা সান, বুঝছেন? এটা হচ্ছে মাল্টি লেভেল ইনহেরিটেন্স বলে, সরি এটাকে বলে মাল্টিপল ইনহেরিটেন্স। এখন মাল্টিপল ইনহেরিটেন্স একটা প্রবলেম আছে। দেখেন, আমরা কোনো সময় এটা দেখি যে দুজন ফাদার থেকে একজন সান ইনহেরিট করে, এটা আসলে কিন্তু লজিক্যালি পসিবল। মনে করেন এখন আপনি যদি বলেন যে সৎ বাবাটা, না, ওরকম চিন্তা করেন না। এখানে এটা চিন্তা করেন যে না, একটা ছেলের দুজন বাবা হতে পারে, বুঝছেন? এবং দুইটা বাবা থেকে সে ইনহেরিট করতে পারে, এটা আসলে লজিক্যালি মানে এক্সিস্ট করে। সি প্লাস প্লাসে এটা পসিবল, সি প্লাস প্লাসে এটা ডিরেক্ট পসিবল, কিন্তু যেহেতু এটা লজিক্যালি ইনভ্যালিড, এর জন্য জাভাতে এই কনসেপ্টটা নেই। জাভা ডাজ নট ইউজ মাল্টিপল ইনহেরিটেন্স কনসেপ্ট, এই কনসেপ্টটা জাভাতে নেই। জাভা ডাজ নট সাপোর্ট মাল্টিপল ইনহেরিটেন্স, হচ্ছে সিম্পল। কিন্তু জাভা এই মাল্টিপল ইনহেরিটেন্স করে একটু বাইপাস করে ইনডিরেক্টলি, সেটা হচ্ছে কি ইন ইন্টারফেসের মাধ্যমে, যেটা ওয়ে মোর লজিক্যাল। এবং এটা আমরা কেন ইন্টারফেস ইউজ করতেছি, এটা বিষয়ে আমরা যখন ফার্দার অ্যাবস্ট্রাকশন করবো তখন আমরা ইনশাআল্লাহ জানতে পারবো। তো আসলে মূলত এই কয়টাই হচ্ছে মূল কনসেপ্ট, যার কারণে আমরা হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রিফার করতেছি সি প্লাস প্লাসের জায়গায়। অলদো অনেক ইউনিভার্সিটিতে আমরা সি প্লাস প্লাসও ইউজ করে থাকি, এবং সি প্লাস প্লাস ইজ এ গুড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভেরি ফাস্ট ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এটা তার মানে এই না যে সি প্লাস প্লাস পিছিয়ে গেছে, কিন্তু যদি শুধু বলি খুব কনসেপ্ট শেখার জন্য, জাভা হচ্ছে মোস্ট প্রিফারেবল ল্যাঙ্গুয়েজ। এবং এর জন্যই মূলত হয়তো বা ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্টটা শেখানো হয়। ঠিক আছে, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবং আপনারা যদি কোনো কিছু না বুঝতে পারেন, আপনারা কমেন্টে আমাকে প্রশ্ন করুন, অথবা আমাকে জানিয়ে দিন, নক করুন আপনাদের যে প্রবলেমগুলো, এগুলো আবার অবশ্যই আমি বোঝায় দেওয়ার চেষ্টা করবো, মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি আপনারা যদি কোনো প্রবলেম ফেস করেন, আপনারা আমার পিছনে দেখতে পারেন। ঠিক আছে, তো আমরা আজকে আমাদের সেকেন্ড টপিকে যাব, সেটা হচ্ছে ওয়াই ওপ ইম্পর্টেন্ট এবং ড্রব্যাকস অফ পপ। তো চলুন আমরা হচ্ছে আমাদের নেক্সট টপিক, আমাদের সেকেন্ড টপিক আজকের ক্লাসে, সেটা হচ্ছে হোয়াই ওপ ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড ড্রব্যাকস অফ পপ। তো আসলে আমাদের খুবই জানা এটা জরুরি যে কেন আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই মডার্ন প্রোগ্রামিং এজে কেন আমরা পপের জায়গায় ওপ ইউজ করতেছি, এবং পপের ভিতরে কি সমস্যা ছিল বা কি লিমিটেশন ছিল, যার কারণে পপকে রিপ্লেস করে উপ কনসেপ্টকে আনা হয়েছে। ঠিক আছে, তো আসলে
উপ কনসেপ্ট আনার ফার্স্ট যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে, আমি যদি বলি, সেটা হচ্ছে আমাদের রিয়েল ওয়ার্ল্ড মডেল। ফার্স্ট পয়েন্টটা যেটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড মডেলিং। আমরা জানি যে জাভা উপ কনসেপ্টে আসলে যে জিনিসটা ইউজ করা হয় সেটা হচ্ছে অবজেক্ট, এবং ওপ কনসেপ্ট অনুযায়ী পৃথিবীর সব কিছুই, পৃথিবীর যত রিয়েল ওয়ার্ল্ড এন্টিটি আছে এগুলো সবগুলোকে কনসিডার করা হয় অ্যাজ আ অবজেক্ট হিসেবে। ইভেন ওপ কনসেপ্টে হিউম্যানস মানে মানুষরাও কনসিডার্ড অ্যাজ অবজেক্ট, আমরা মানুষদেরকেও তারা অবজেক্ট হিসেবে গণ্য করে থাকে। এবং এই জিনিসটা আসলে খুবই অ্যাকুরেট এবং লজিক্যাল যখন আপনি কোড করতে যাবেন আপনি। কারণ আপনি যদি চিন্তা করেন যে আমরা একটা যদি সফটওয়্যার প্রোডাক্ট তৈরি করে থাকি এবং এই সফটওয়্যার প্রোডাক্টে বানানো থেকে শুরু করে এটার সাথে ইন্টারাকশন এবং এটা ম্যানেজমেন্টের যারা দায়িত্ব, সবাই কিন্তু একজন অবজেক্ট মানে হিউম্যানস। বা এখানে যেই আমরা যদি বলি এটিএম মেশিন থেকে আপনি যে ট্রানজ্যাকশন করতেছেন, এটিএম মেশিন ইটসেলফ ইজ আ অবজেক্ট। তারপরে যে ট্রানজ্যাকশন করতেছে, উইথড্র করতেছে, ইটস আ অবজেক্ট। তো আসলে প্র্যাকটিক্যালি যখন আপনি একটা সিস্টেম ডেভেলপ করতে যাবেন তখন এই কনসেপ্টটা যে সব কিছুকে অ্যাজ আ অবজেক্ট হিসেবে গণ্য করলে আপনার লজিক্যালি আপনি চিন্তা করতে আপনাকে হেল্প করবে। এবং পপে প্রসিজার ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে যে প্রবলেমটা সেটা হচ্ছে কি, প্রসিজার ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে জাস্ট এইটা ডিল করে যে কীভাবে কাজ করে, মানে অনলি পপে সমস্যা হচ্ছে পপ শুধু ফাংশন নিয়ে কাজ করে। ফাংশন মানে কীভাবে কাজ করে এটাকে ওরা ডিল করে, কিন্তু ওপে ফাংশন প্লাস এই যে কাজটা, পপে যে প্রবলেমটা যে শুধু ফাংশন যে কীভাবে কাজ করে এটাই ওরা ডিফাইন করে, কিন্তু উপে যেটা করে সেটা হচ্ছে যে ফাংশন যে কাজ কীভাবে কাজ করে এটির পাশাপাশি কে কাজ করতেছে মানে অবজেক্ট। এখানে পপে কে কাজ করতেছে বা অবজেক্টের কোনো কনসেপ্টই এখানে নাই, কিন্তু এখানে অবজেক্টের কনসেপ্ট আছে। তো আলটিমেটলি দিস ইজ দ্য থিং, যার কারণে পপে একটা প্রবলেম হয় যে আসলে আমি যদি রিয়েল লাইফে চিন্তা করি যে বাইক বলেন এবং আদার্স যত এন্টিটি যেগুলো বলি আমরা অবজেক্ট বলে, বাস, কার, এগুলোকে শুধু আপনি ফাংশন দিয়ে ডিফাইন করতে পারবেন, কারণ আপনাকে অবশ্যই অবজেক্টটা দরকার হবে, কারণ এগুলো তো শুধু ফাংশন না, তারা তো শুধু কাজ করে না, তাদের কি একটা অ্যাট্রিবিউট আছে, তাদের কি একটা প্রপার্টিও আছে, তারা শুধু অ্যাকশন করতেছে না, তাদের কিছু ব্যক্তিত্ব বা তাদের কিছু ক্যারেক্টারিস্টিক্সও কিন্তু আছে। তো এটা হচ্ছে উপে সবচেয়ে ভালো অ্যাডভান্টেজ আমাদের জন্য, যে উপ আমাদেরকে ওরকম রিয়েল লাইফে থিঙ্কিং করার অ্যাবিলিটিটা আমাদের মধ্যে ঢালে, যে আমি যখন একটা সফটওয়্যার প্রোডাক্ট তৈরি করবো, একটা বাস সিস্টেম হোক, যে সিস্টেম হোক, বাস সিস্টেমে যে কার ড্রাইভার থাকবে তাদের যে লিস্ট থাকবে তাকে আমি অ্যাজ আ অবজেক্ট হিসেবে ধরবো, যে কার থাকবে বা বাস কাউন্ট বাসগুলো যে থাকবে তাকে আমি অ্যাজ আ অবজেক্ট হিসেবে ধরবো, এবং বাসের ভিতরে যারা যাত্রী থাকবে তাদেরকে অ্যাজ আ অবজেক্ট হিসেবে আমি গণ্য করবো। তো দিস ইজ দ্য থিং, ওপের এটা হচ্ছে অ্যাডভান্টেজ যেটা পপের মধ্যে ছিল না। পপের মধ্যে এই অ্যাডভান্টেজটা থাকার কারণে যে শুধু পপ শুধু ফাংশন ডিফাইন করে, কিন্তু এই যে কাজটা কে করতেছে এটাকে সে ডিফাইন করে না, কিন্তু অপরদিকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে কাজ করতেছে এটাও ডিফাইন করে, পাশাপাশি যে করতেছে অবজেক্টটা তাকেও ডিফাইন করতেছে। তো এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে কোড রিউজেবিলিটি বা রিইউজেবিলিটি। এটা একটা সবচেয়ে ভালো দিক হচ্ছে পপে যে প্রবলেমটা এবং উপে যেই অ্যাডভান্টেজটা সেটা আমরা প্রথম ডিসকাস করি। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আপনি একটা কোড আপনি বারবার লেখার থেকে কোডটা একবার লিখে এবং এটাকে বারবার ব্যবহার করাটাই কি স্মার্ট প্রোগ্রামিং, যেটা আমাদেরকে দিয়ে থাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট। কিন্তু পপে একটা প্রবলেম হচ্ছে, পপ যেহেতু ফাংশন নিয়ে কাজ করে এবং তারা শুধু এটাই ডিফাইন করে যে ফাংশন কীভাবে কাজ করে এবং এটাকেই তারা মূলত বেশি জোর দিয়ে থাকে। তো আলটিমেটলি ফাংশনের প্রবলেমটা হচ্ছে যে এখানে এই কোডটা বা এই ফাংশনটা আমাদেরকে বারবার লিখতে হয়, বারবার আমাদের যখন সিস্টেমটা স্কেল করে, যখন 10-12 লাইনের হবে তখন আসলে প্রথম ম্যাটার করে না, বা পপও ওরকম ম্যাটার করে না যখন 10-12 লাইন হবে, কিন্তু যখন এটা হাজার হাজার লাইনের একটা প্রোগ্রাম হবে তখন কিন্তু এই ফাংশনগুলো তখন কিন্তু আপনাকে বারবার ইউজ করতে কিন্তু আপনার জন্য অনেক প্রবলেম ফেস করতে হবে।
কারণ আপনি যখন একটা বড় লার্জ স্কেলে একটা প্রোগ্রাম যখন ডেভেলপ করবেন, তখন এই ফাংশনগুলোকে আপনাকে পপে, যে প্রসিজার ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে প্রবলেমটা হয়, এই পপে আমাদেরকে ডাটা স্ট্রাকচার সহ আমাদেরকে ইউজ করতে হবে বারবার। ডাটা স্ট্রাকচার সহ প্লাস লজিককে আমাদেরকে আবার রিরিটেন করতে হবে, তো যেটা আসলে হাজার হাজার প্রোগ্রামে এটা কিন্তু অনেক বড় একটা প্রবলেম নিয়ে আসে। কিন্তু ওপে যে প্রবলেমটা সলভ করে সেটা হচ্ছে আমরা রিইউজেবল করতে পারি। আমরা একই প্রোগ্রাম এটাকে বারবার না লিখে আমরা একবারই লিখে এবং এটাকে বারবার ইউজ করতে পারি। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, যে ড্র একটা মনে করেন, একটা বাটন মনে করেন, আমি যদি ড্র বাটনে ক্লিক করি, এই সেম ড্র বাটন দিয়ে আমি স্কোয়ারও আঁকাতে পারছি, আবার আমি সার্কেলও আঁকাতে পারছি। তো আমাকে কিন্তু আলাদা করে দুজনের জন্য কিন্তু লিখতে হচ্ছে না, ঠিক আছে? বা আমি যদি আপনাদেরকে আবার আরেকটা এক্সাম্পল দিই, মনে করেন এখানে একটা পার্সন ক্লাস আছে, পার্সন অথবা হিউম্যান বলতে পারেন, মানুষ। এই মনে করেন এই হিউম্যানের একটা বিহেভিয়ার বা একটা অ্যাকশন হচ্ছে যে সে অক্সিজেন নেয় এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। হ্যাঁ, এই হিউম্যানের বৈশিষ্ট্য হচ্ছে বা তার একটা অ্যাকশন বা তার একটা বিহেভিয়ার হচ্ছে বা তার একটা ফাংশন হচ্ছে সে অক্সিজেন ইনটেক করে এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। তো এখন মনে করেন আমি আরও দুটো স্টুডেন্ট অবজেক্ট এবং এই পাশে মনে করেন টিচার অবজেক্ট, আমি আরও দুটো অবজেক্ট নিলাম। যেমন এখানে হিউম্যান একটা অবজেক্ট, স্টুডেন্ট একটা অবজেক্ট, টিচার একটা অবজেক্ট। এখন আমাকে স্টুডেন্টও যদি আমি মনে করেন এই কাজটা যদি সে স্টুডেন্টও করে, কারণ সেও একজন মানুষ, টিচারও কি একজন মানুষ, টিচারও কিন্তু অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, স্টুডেন্টও কিন্তু অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড ছাড়ে। তো আমাকে কিন্তু এখানে আবার এটা লেখা রাখতেছে না যে অক্সিজেন ছাড়ে। আচ্ছা, আমি এখানে কী করবো, সিম্পলি এই কাজটাই জাস্ট এখানে ইনহেরিট করব, এখানে ইনহেরিট করব, ঠিক আছে? তো এটাই হচ্ছে রিউজেবিলিটির পাওয়ার, এবং ও কনসেপ্টে এটা খুবই একটা বলতে পারি বেনিফিশিয়াল, একটা বেনিফিটেড একটা ফিচার। তো রিউজেবিলিটি গেল, আমাদের হচ্ছে থার্ড পয়েন্ট। আমাদের থার্ড পয়েন্ট হচ্ছে ডেটা হাইডিং অ্যান্ড সিকিউরিটি। উপে সবচেয়ে ভালো একটা ফিচার হচ্ছে যে আমরা আমাদের নেসেসিটি বা আমাদের গুরুত্বপূর্ণ যে ডেটাগুলো সেগুলোকে আমরা চাইলে হাইড করতে পারি, ঠিক আছে? এখন আপনি কি কোনো সময় দেখেছেন যে আপনাদের যে এটিএমে আপনাদের যে ব্যাংক ব্যালেন্স থাকে, সেই ব্যাংক ব্যালেন্স কিন্তু আপনি চাইলেই পরিবর্তন করতে পারেন এবং কেউ চাইলে কিন্তু পরিবর্তন করতে পারে না। তো এটাই মূলত করে আমাদের এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের একটা মেথড আছে বা একটা অ্যাক্সেস মডিফায়ার আমরা বলি, সেটা হচ্ছে প্রাইভেট করে দেওয়া। আমরা চাইলে ডাটাকে প্রাইভেট করে দিতে পারি, যার ফলে এটা কেউ অ্যাক্সেস করতে পারবে না, শুধু ওই ক্লাসের যে মেথডগুলো আছে তার অ্যাক্সেস করতে পারবে, এছাড়া আর কেউ অ্যাক্সেস করতে পারবে না। কিন্তু পপে একটা প্রবলেম হচ্ছে, যখন পপ ছিল, পপে আসলে এরকম ডেটা হাইডিংয়ের কোনো কিছু ছিল না, ডেটা ছিল গ্লোবাল, ডেটা ছিল গ্লোবাল, যার ফলে যেটা হতো যে এই ডেটাটা যেহেতু গ্লোবাল ছিল, যে কোনো ফাংশন এটাকে অ্যাক্সেস করতে পারত, যে কোনো ফাংশন চাইলে এই ডাটাকে অ্যাক্সেস করতে পারে। এখন বাই মিস্টেক কোনো একটা কারণে হয়তো বা একটা মানে ভুল, একটা রং মনে করেন ফাংশন কল হয়ে গেল, একটা যদি রং ফাংশন কল হয়ে যায় তাহলে কিন্তু এই ডাটাটা কিন্তু মিসম্যাচ হয়ে যাবে, কারণ যেহেতু এই ফাংশনটা ডাটাকে অ্যাক্সেস করতে পারতেছে এবং সব ফাংশনই ডাটাকে অ্যাক্সেস করতে পারতেছে, যেহেতু ডাটা গ্লোবাল, ডাটাকে কিন্তু এখানে এক্সটার্নালি যায় বা এক্সপ্লিসিটলি কিন্তু এখানে হাইড করা হয় নাই, যার ফলে ডাটা কিন্তু ভিজিবল, যার ফলে যে কোনো ফাংশন কিন্তু ওকে অ্যাক্সেস করতে পারবে। এখন যদি কোনো একটা ভুল কল হয়ে যায় তখন কিন্তু এখানে এই ডেটার মধ্যে চেঞ্জেস চলে আসবে, ডেটার ভ্যালুর মধ্যে চেঞ্জেস চলে আসবে, যার ফলে কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্সে দেওয়া হলো চেঞ্জ চলে আসলো। আপনার ব্যাঙ্কে ব্যালেন্স ছিল মনে করেন 10,000 টাকা, এখন একটা ভুল ফাংশন কল করার কারণে মনে করেন 12,000 টাকা হয়ে গেছে, বা ঘটে গেছে, কমে গেছে, 8,000 টাকা হয়ে গেছে। তো এটা হচ্ছে একটা মেন ইস্যু ছিল পপে ডেটা হাইডিংয়ের, যেটা সলভ করে দিয়েছিল কে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট। আমাদের ফোর্থ পয়েন্ট হচ্ছে স্কেলেবিলিটি, হ্যাঁ, এবং মেনটেন্যান্সের যে বিষয়টা।
তো স্কেলেবিলিটি এবং মেনটেন্যান্সের যে প্রবলেমটা আমাদের পপের ভিতরে প্রবলেম ছিল এবং ওপের মধ্যে যে অ্যাডভান্টেজটা আমাদের মধ্যে পেয়েছি সেটা হচ্ছে কি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে আমাদের যতগুলো ফাংশনগুলো আছে, যেহেতু একটা যখন হাজার লাইনের বা অনেক থাউজেন্ডস অফ লাইনস অফ কোড যখন হয় তখন কিন্তু কোডকে মেনটেন করা টাফ হয়ে যায়। তো ওই সময় এই যে এতগুলো ফাংশন, যখন হাজার লাইন অফ কোড থাকে তখন অনেকগুলো হাজার হাজার ফাংশনও থাকে বা মেথডও থাকে। এখন এই ফাংশনগুলোকে কিন্তু মেনটেন করা খুবই ইম্পর্টেন্ট। এবং এই ফাংশনগুলোকে মেনটেন করার জন্য কী করে, যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কী করে, যতগুলো মেথডগুলো আছে এগুলোকে একটা ক্লাসের মধ্যে প্যাকেট করে। যেমন মনে করেন আমি ধরলাম এটা যদি ক্লাস হয়, ক্লাসের ভিতরে মেথড আর ফাংশন একই, মানে যেই ফাংশনগুলো ক্লাসের মধ্যে ডিফাইন হয় সেগুলোকে মেথড বলে। মেথড আর ফাংশন কিন্তু একই, জাস্ট ক্লাসের ভিতরে যে ফাংশনগুলো এগুলোকে মেথড বলে আর কি। তো মনে করেন এই একটা মেথডের ভিতরে মনে হাজার হাজার মেথড আছে এবং ক্লাস এরকম প্যাকেট করে রাখা হয়, যার ফলে কি একটা লার্জ লাইন অফ কোডকে স্মল মডিউলে ডিভাইড করা হচ্ছে। তো এটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে পসিবল। কিন্তু পপে যে প্রবলেমটা হচ্ছিল, পপে এরকম কোনো ক্লাস কনসেপ্টও নেই, যার ফলে কি হয় ফাংশনগুলো এরকম ছড়াছিড়া থাকে। এবং একটা প্রবলেম হচ্ছে ফাংশন যখন আস্তে আস্তে লাইনস অফ কোড বাড়ে, একটা ফাংশন আর একটা ফাংশনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায়, যার ফলে আমি যদি কোনো একটা ফাংশনে চেঞ্জ করি বাকি যত ফাংশন আছে ওইখানেও পরিবর্তন ঘটে যায়, চেঞ্জ ঘটে যায়, যেটা একটা বিগ প্রবলেম। তো আলটিমেটলি পপে এই একটা প্রবলেম ফেস করে যখন অনেক স্কেলেবল হয়। তো এখানে আসলে মনে করেন এখন এই যে ফাংশন একটা একটার উপরে ডিপেন্ডেন্ট হয়ে যায় এবং যখন একটা ফাংশন আমি যদি পরিবর্তন করি বাকি সব ফাংশন চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি, যে আমার হচ্ছে কোডের যে প্রোগ্রামের যে আমার ফাংশনালিটিটা যেটা আমি চাচ্ছি সেটা আমি পাচ্ছি না। আমার ডিজায়ার্ড যে আউটপুট বা ডিজায়ার্ড যে আমি আমার কোড থেকে যে ফাংশনালিটিটা চাইতেছি সেটা আমি পাচ্ছি না। তার থেকে বড় বিষয় হচ্ছে কি, যে আমি হচ্ছে কোডে যদি আমার ডিবাগ পাই বা কোনো ইরর পাই, এটা আমি আইডেন্টিফিকেশন করতে আমার ঝামেলা হচ্ছে, কারণ এখানে তো কোনো কোড লাইন্স অফ কোড এবং হাজার হাজার ফাংশন, কোনটা কি প্রবলেম হয়েছে বা কোনটার কারণে ইস্যু হচ্ছে এটা আমি আইডেন্টিফাই করতে পারবো না। এটা আমার জন্য অনেক টাফ হয়ে যাবে, এটা একটা ইস্যু। তারপর আমি যদি মনে করেন টিম ওয়ার্ক, আমার টিমে যারা কাজ করে তাদের জন্য প্রবলেম হয়ে যাবে। এখন একটা বিষয় হচ্ছে, আমি যদি একটা কোড লিখি এটা তো শুধু এই না যে আমার পর্যন্ত থাকবে, রাইট? এরকম না যে আমি কোড লিখে দিয়ে চলে গেলাম, কোডে কী সমস্যা কী প্রবলেম এটা আমার দেখার বিষয় না। এটা এরকম আসলে ওয়ার্ক করে না ইন্ডাস্ট্রি লেভেলে। ইন্ডাস্ট্রি লেভেলে আপনাকে এরকম কোড লিখতে হবে যে কোড শুধু আপনি না, আপনার নেক্সট আপনার যে টিমমেট যে আছে সেও যেন কোড দেখে বুঝতে পারে, পাশাপাশি ফিউচারে আপনার পজিশনে যে আসবে সেও যেন আপনার কোড দেখলে বুঝতে পারে। তো আসলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কী করে, এই ফাংশনগুলোকে একটা মডিউলে, মানে এই লার্জ লাইনস অফ কোডগুলোকে স্মল মডিউলে ডিভাইড করে, যার ফলে কি ইজি টু রিড হয়ে যায়, ইজি টু আন্ডারস্ট্যান্ড হয়ে যায়, এবং যার ফলে আমি ইজিলি আমার যদি কোডে কোনো ইরর থাকে বা কোনো বাগ থাকে বা ডিবাগিং প্রসেসটা আমার জন্য সহজ করে দেয়। তো এটাই হচ্ছে বিষয়। আলটিমেটলি এই চারটা পয়েন্টই হচ্ছে মেন কারণ যে কেন ওয়েব আমাদের ইম্পর্টেন্ট এবং পপের পরিবর্তে কেন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংকে এখন মডার্ন প্রোগ্রামিং এরাতে কেন চুজ করা হচ্ছে। তো এগুলোই হচ্ছে রিজন। তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন, এবং আপনাদের যদি কোনো ডাউট থাকে তাহলে আপনি অবশ্যই আমাকে কমেন্ট ডাউন করুন। এবং আমাদের থার্ড টপিক যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন অফ জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইন্ট্রোডাকশন। চলুন আজকে আমাদের ডে 1 ক্লাসের আমরা আমাদের থার্ড টপিক আলোচনা করি, এবং থার্ড টপিক হচ্ছে ইন্ট্রোডাকশন অফ জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ইন্ট্রোডাকশন খুবই সিম্পল, এটা এরকম কমপ্লিকেটেড কিছু না। জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সিম্পলি এটা হচ্ছে হাইলি জেনারেল পারপোজ একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং এটা হচ্ছে ক্লাস বেসড এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ফার্স্ট হচ্ছে একটা হাইলি তো জাভা হচ্ছে একটা হাইলি জেনারেল পারপাস ক্লাস বেসড অ্যান্ড অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এটা মূলত ফাউন্ডেড বাই জেমস গসলিন।
ফাউন্ডেড বাই জেমস গসলিং। এটা প্রতিষ্ঠা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা মূলত ফাউন্ডেড বাই জেমস গসলিং। এটা হচ্ছে 1995 সালে রিলিজড হয়েছে, 1995, এবং এটা মূলত ফাউন্ড করা হয়েছে বাই সান মাইক্রো সিস্টেম, যে কোম্পানিটা ছিল। এটা বর্তমানে এখন ওন্ড বাই হচ্ছে অরিকেল। অরিকেল এটা এখন ওন করে। তো এটা হচ্ছে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা ছোটোখাটো ইন্ট্রোডাকশন। এখন জাভাতে যেটা সবচেয়ে বেশি জানা জরুরি, যে জাভা কীভাবে ওয়ার্ক করে, হ্যাঁ, আমাদের সিস্টেমে কীভাবে জাভা ওয়ার্ক করে, যেটা আমাদের আসলে আজকে আমাদের থার্ড পয়েন্ট অলসো, যে জাভা সিস্টেম লেভেলে আমাদের ডিভাইসে কীভাবে ওয়ার্ক করে। হ্যাঁ, তো আজকে আমাদের জাভা ফাউন্ডেশন ল্যাব কোর্সের ডে 1 ক্লাসের আমরা 4 পয়েন্ট এবং লাস্ট টপিকটা আলোচনা করব। এবং এই টপিকটা হচ্ছে অ্যাকচুয়ালি জাভা কীভাবে কাজ করে এবং আমাদের সিস্টেমে কীভাবে জাভা অ্যাকচুয়ালি ওয়ার্ক করে। হ্যাঁ, কারণ আমরা যখন একটা জাভা প্রোগ্রাম লিখি, অথবা মনে করেন আমি আমার প্রোগ্রামে হ্যালো ওয়ার্ল্ড লিখেছি, হ্যালো ওয়ার্ল্ড আমি আমার প্রোগ্রামে বা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখেছি, তো এই হ্যালো ওয়ার্ল্ডটা যখন আমি এক্সিকিউট করবো বা রান করবো, ব্যাক এন্ডে বা আমার সিস্টেমে এটা কীভাবে নিচ্ছে এবং কীভাবে এটা কাজ করতেছে এবং আমাকে আবার আমার ডিসপ্লেতে শো করতেছে, তো এটা কীভাবে কাজ করতেছে, তো এটা আমরা আজকে বুঝবো। তো ফার্স্ট আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, যে জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। এখন প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ বলতে কী বোঝাচ্ছে? প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে এই প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ বলতে যেটা বোঝাচ্ছে, যে আমি যদি জাভা কোড একবার লিখি, প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট বলতে যেটা বোঝাচ্ছে, যে আমি যদি জাভা কোড একবার লিখি এবং এই জাভা কোডকে আমি চাইলে যতগুলো অপারেটিং সিস্টেম আছে বা অপারেটিং সিস্টেম ব্যাকড যে ডিভাইসগুলো আছে, সেটা হতে পারে মাইক্রোসফট, লিনাক্স, অথবা যে কোনো হচ্ছে আমাদের ম্যাক হতে পারে, যেই অপারেটিং সিস্টেমে হোক না কেন, সব অপারেটিং সিস্টেমে কিন্তু আমি আমার এই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোডটা চালাতে পারবো। কিন্তু আমি যদি বলি যে সি প্লাস প্লাসের কথা, সি প্লাস প্লাস কিন্তু একজন প্ল্যাটফর্ম ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ। কারণ আমি যদি সি প্লাস প্লাসের কোনো একটা কোড আমি যদি এটা উইন্ডোজে চালিয়ে থাকি, এটা কিন্তু আমি ম্যাকে চালাতে পারবো না, বা আমি কিন্তু লিনাক্সে চালাতে পারবো না। কিন্তু অপরদিকে জাভা কোড আমি যদি উইন্ডোজে লিখি, আমি কিন্তু এটাকে চাইলে ম্যাকেও রান করতে পারবো এবং পাশাপাশি আমি লিনাক্সেও রান করতে পারবো। এর জন্য এটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, মানে আমি যদি কোড একবার লিখি, তো আমি যে কোনো প্ল্যাটফর্মে এটাকে এক্সিকিউট বা রান করতে পারবো। এটা হচ্ছে সুবিধা। এবং জাভা ল্যাঙ্গুয়েজ হচ্ছে বোথ একটা কম্পাইল্ড এবং ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কম্পাইল করি প্লাস ইন্টারপ্রেটও করি। কিন্তু এটার সবচেয়ে একটা ভালো দিক হচ্ছে কি, আমাকে এটার জন্য আলাদা আলাদা কোনো মেশিন লাগে না। এরকম না যে কম্পাইলের জন্য আমাকে কম্পাইলার দরকার হচ্ছে, ইন্টারপ্রেট করার জন্য আমাকে ইন্টারপ্রেটার দরকার হচ্ছে না। আসলে এটা হচ্ছে একটা জায়গায় হয়, সেটা হচ্ছে কি জেডিকে। আমাদের কাছে যদি আমাদের ডিভাইসে যদি জেডিকে ইনস্টল করা থাকে, তো এই জেডিকের মাধ্যমে যেই অপারেটিং সিস্টেমে হোক না কেন বা যেই ডিভাইসে হোক না কেন, যে কোনো প্ল্যাটফর্মে হোক না কেন, সেখানে কিন্তু আমি আমার জাভা যে প্রোগ্রামটা বা কোডটা আমি কিন্তু রান করতে পারছি। তো এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। এখন জাভা যেহেতু প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট, যে কোনো প্ল্যাটফর্মে কাজ করতে চায়, এই জন্য এখানে একটা ফিলোসফি ব্যবহার হয়, সেটা হচ্ছে ওরা। ওরা হচ্ছে রাইট ওয়ান্স রান এনিওয়ার। এটা কিন্তু একটা ফিলোসফি, যে জাভা যেহেতু একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, মানে আমি যদি একবার জাভা প্রোগ্রাম লিখি, সেটা যে কোনো ডিভাইস হতে পারে। আমি যদি ম্যাকে লিখি অথবা উইন্ডোজে লিখি বা লাইনাক্সে যেখানে লিখি, আমি চাইলে কিন্তু অন্য আরেকটা প্ল্যাটফর্ম মানে অন্য একটা অপারেটিং সিস্টেমে কিন্তু আমি এটা রান করতে পারছি। এর জন্য একটা ফিলোসফি দেওয়া হয়েছে ওরা। ওরা মানে হচ্ছে ফুল ফর্ম হচ্ছে রাইট ওয়ান্স রান এনিওয়্যার। আমি একবার লিখতেছি কিন্তু যেখানে সেখানে আমি রান করতে পারবো। তো এটা একটা সুবিধা। এখন জাভা যেহেতু বোথ একটা কম্পাইল্ড এবং ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ,
তো আমরা এখানে আমি যদি আমার একটা প্রোগ্রাম লিখে থাকি জাভাতে, এটা আসলে ব্যাক এন্ডে বা আমার ডিভাইসে আসলে এটা কীভাবে কাজ করতেছে এটা আমরা এখন লাইভ দেখব। আসলে একটা প্রোগ্রাম যখন আমরা রান করি, এখানে দুইটা স্টেপ হচ্ছে, দুইটা প্রসেস হচ্ছে। ফার্স্ট হচ্ছে কম্পাইলেশন প্রসেস, আর সেকেন্ড হচ্ছে আমাদের এক্সিকিউশন প্রসেস বা ইন্টারপ্রিটেশন প্রসেস আমরা যেটা বলে থাকি। তো আসলে যখন আমরা একটা প্রোগ্রাম লিখি বা একটা কোড লিখি, এখন যখন আমরা রান বাটনে ক্লিক করি, এখানে দুইটা স্টেপে আসলে আমার এই কোডটা এক্সিকিউট হচ্ছে। ফার্স্ট হচ্ছে কম্পাইলেশন হয়, দ্বিতীয় হচ্ছে এক্সিকিউশন। এখন এই কম্পাইলেশন এক্সিকিউশনের মধ্যে আমি যদি একটা ডায়াগ্রাম আঁকি, যেমন মনে করেন ফার্স্ট অফ অল আমাদের যে সোর্স কোড, এটা হচ্ছে আমাদের সোর্স কোড। সোর্স কোড মানে হচ্ছে আমাদের প্রোগ্রামের যে ল্যাঙ্গুয়েজটা বা আমাদের যে ডট জাভা যে ফাইলটা হচ্ছে, ওই ফাইলটা হচ্ছে আমাদের ডট জাভা ফাইল, এটা হচ্ছে আমার ডট জাভা ফাইল। তো কম্পাইলেশন প্রসেসে যেটা হবে, এইটা কনভার্ট করা হবে বা এটাকে এই সোর্স কোড মানে ডট জাভা যে ফাইলটা, মনে করেন এই ডট জাভা ফাইলে আমার আপাতত আছে হ্যালো ওয়ার্ল্ড আছে, এই ডট জাভা ফাইলে আমার শুধু হ্যালো ওয়ার্ল্ড আছে। এবার এই হ্যালো ওয়ার্ল্ডকে যখন আমি প্রিন্ট করি বা যখন আমি রান করার সময় এর সোর্স কোডটাকে কম্পাইলার, কোন কম্পাইলার? জাভা কম্পাইলার। জাভা কম্পাইলার নাম হচ্ছে জাভা সি বা জাভা বলা হয়, এটা হচ্ছে কম্পাইলার। আমি মুছে দিয়েছি আসলে দুইটা প্রসেস, একটা কম্পাইলেশন প্রসেস আর একটা এক্সিকিউশন প্রসেস। তো যখন আমি রান করতেছি, আমার কম্পাইলার হচ্ছে জাভা সি। কম্পাইলার কী করে আমার এই ডট জাভা যে ফাইলটা, যে সোর্স কোডটাকে, এটাকে কম্পাইল করে কিসে নিয়ে যায়? বাইট করে নিয়ে যায়, বাইট কোড। এই বাইট কোডের আসলে যে বাইট কোডটা যে কম্পাইল হয়েছে, এই বাইট কোডের যে এক্সটেনশনটা, সেটাকে আমরা বলি ডট ক্লাস। তো আসলে আমরা জাভাতে আমাদের দুইটা ফাইল হয়, একটা হচ্ছে ডট জাভা ফাইল হয় এবং আরেকটা ডট ক্লাস ফাইল হয়। তো ডট জাভা ফাইলে আমাদের মেন সোর্স কোড থাকে, যেটা আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা জাভা সিনট্যাক্সে লিখি, সেটা থাকে হচ্ছে সোর্স কোডে। এবং যখন এটাকে জাভা সি বা আমার কম্পাইলার যখন এটাকে কম্পাইল করে বাইট করে নিয়ে যায়, তখন এটার এক্সটেনশন হয়ে যায় ডট ক্লাস। এবং এই ডট ক্লাস ফাইলের মধ্যেই মূলত আমার বাইট কোড থাকে, যেটা আসলে হিউম্যান রিডেবল না, যেটা আমরা রিড করতে পারবো না। এখন নেক্সট প্রসেসে এই যে এতটুক যে প্রসেসটা গেল, এতটুক প্রসেস, এই যে এতটুক যে প্রসেস, এটাকে বলা হচ্ছে কম্পাইলেশন। এতটুকু প্রসেস আমার গেল কম্পাইলেশন। এখন হচ্ছে আমার ইন্টারপ্রিটেশন বা আমার এক্সিকিউশন। এখানে হচ্ছে কি হয়, আমার যে আমাদের যে জেডিকে থাকে বা জেভিএম যে জিনিসটা থাকে, এটার এখানে রোল প্লে আছে। এই বাইট কোডটা আমাদের এক্সিকিউশন প্রসেসে, এই বাইট কোডটা পরে কনভার্ট হবে কিসে? এই বাইট কোডটা পরে কনভার্ট হবে আমাদের মেশিন কোডে। মেশিন কোড বলতে বাইনারি কোড বা বাইনারি ল্যাঙ্গুয়েজ, মানে 0 and 1 কনভার্ট হবে। এই বাইট কোডটা পরে মেশিন কোডে কনভার্ট করবে এবং এটা কে কনভার্ট করতেছে? জেভিএম করতেছে, জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন। এখন এই জাভা ভার্চুয়াল মেশিনে আসলে এটা কি, এটা আমি পরে এক্সপ্লেন করতেছি, কারণ এখানে একটা রোড ম্যাপ আছে। এটা আসলে জেডিকের ভিতরে একটা মনে করেন একটা সিস্টেম ডিজাইন আর কি, এবং একটা সিস্টেম নট ডিজাইন, সিস্টেম ইঞ্জিন আর কি, যেটা মূলত একটা একটা রান করার জন্য একটা এনভায়রনমেন্ট প্রদান করে থাকে, যার ফলে যে এনভায়রনমেন্টটা আমরা আসলে কোনো কিছু এক্সিকিউট করতে পারবো আর কি। তো এই জেভিএম হচ্ছে মানে জাভা ভার্চুয়াল মেশিন, যেটা মূলত আমাদের এই বাইট কোড মানে ডট ক্লাস ফাইলকে মেশিন কোডে কনভার্ট করে দেয়। হ্যাঁ, এবং এই মেশিন কোডকে মেশিন রিড করতে পারে। এটাও হিউম্যান রিডেবল না, কিন্তু মেশিন রিডেবল। আমাদের কম্পিউটার বা আমাদের যে ডিভাইস, তারা কিন্তু এই জিনিসটা বুঝে, এই কোডটা বুঝে, এবং সেই অনুযায়ী কিন্তু এখানে এটা অনুযায়ী কিন্তু সে কি আমাদের ডিভাইসে পরে ডিসপ্লে করে হ্যালো ওয়ার্ল্ড, পরে ডিসপ্লে হয়ে যাবে হ্যালো ওয়ার্ল্ড। তো এই যে এতটুকু যে পার্টটা, এটাকে বলে এক্সিকিউশন। তো আশা করি এটা বুঝতে পেরেছি, এটা একটু এতটুকু বলে এক্সিকিউশন। তো আমি আবার একটু জাস্ট রিপিটের জন্য, একটা সামারির জন্য আমি বলি, যখন আমি একটা প্রোগ্রাম লিখি, সেই প্রোগ্রামটা লিখি হচ্ছে কোন ফাইলে? ডট জাভা ফাইলে।
এটা আমার হচ্ছে সোর্স কোড, এবং এই সোর্স কোডে ধরলাম হ্যালো ওয়ার্ল্ড আছে। তো এই হ্যালো ওয়ার্ল্ডটা যখন আমার কম্পাইলেশন প্রসেস, যখন যেহেতু 2 স্টেপ প্রসেস, প্রথম যে ফার্স্ট স্টেপটা সেটা হচ্ছে কম্পাইলেশন প্রসেস। কম্পাইলেশন প্রসেস কী হবে, আমার এই সোর্স কোডটা মানে ডট জাভা ফাইলটা এটা কনভার্ট হচ্ছে বাইট কোডে, সেটা হচ্ছে কি ডট ক্লাস ফাইলে, মানে ডট জাভা ফাইল থেকে ডট ক্লাস ফাইলে কনভার্ট হচ্ছে। কে করতেছে? কম্পাইলার, জাভার কম্পাইলার, সেটা হচ্ছে কি জাভাক। ডান, এটা হচ্ছে কম্পাইলেশন প্রসেস গেল। সেকেন্ড প্রসেস আমার ইন্টারপ্রিটেশন প্রসেস, বা আমরা বলি এক্সিকিউশন প্রসেস। ইন্টারপ্রিটেশন অথবা এক্সিকিউশন প্রসেস এটা হচ্ছে আমার এই যে ডট ক্লাস ফাইল মানে বাইট কোডটা, এটা কনভার্ট হচ্ছে মেশিন কোডে, হ্যাঁ, মানে মেশিন রিডেবল কোডে, যার কারণে এই মেশিন কোডটা কি প্রোগ্রাম আমার ডিভাইস বুঝতে পারে, ঠিক আছে। এবং এটা কে করতেছে? জেভিএম করতেছে, জাভা ভার্চুয়াল মেশিন। ওকে, এটা হচ্ছে একটা সিস্টেম ইঞ্জিন, এবং এই জেভিএমটা আসলে কীভাবে কাজ করে এটা আমি এখন বলতেছি একটা ডায়াগ্রাম। তো এই মাধ্যমে মূলত আমার একটা প্রোগ্রাম, বা আমি একটা যদি আমার একটা ডট জাভা ফাইল যদি থাকে, ডট জাভা ফাইল, এখানে যদি আমি হ্যালো লিখি, অথবা আমি যদি ইফ লেখা যদি কোনো কন্ডিশন লিখি, ট্রু বা এলসে যদি মনে হয় ফলস, এগুলো এক্সিকিউট এই ডট জাভা ফাইলটা প্রথমে বাইট কোড যাবে, বাইট কোড থেকে করে মেশিন করে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের জাভার মেন, এটাই হচ্ছে এভাবে জাভা কাজ করে। তো আমরা আপাতত তিনটা পয়েন্ট জানতে পারলাম। ফার্স্ট হচ্ছে জাভা হচ্ছে একটা প্ল্যাটফর্ম ইন্ডিপেন্ডেন্ট ল্যাঙ্গুয়েজ, যে জাভা একবার যদি আমি লিখি তাহলে যে কোনো প্ল্যাটফর্মে আমি এটাকে এক্সিকিউট করতে পারবো, এটা ফার্স্ট গেল। সেকেন্ড পয়েন্ট হচ্ছে জাভা হচ্ছে ইজ আ বোথ কম্পাইলড এবং ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। জাভা হচ্ছে একটা বোথ কম্পাইলড এবং ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। অপরদিকে পাইথন শুধু ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস হচ্ছে মেবি কম্পাইলড ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস আমার ধারণা নেই। তো আমার জাভা হচ্ছে বোথ কম্পাইলড এবং ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। এবং থার্ড পয়েন্ট হচ্ছে যেহেতু জাভা বোথ কম্পাইলড এবং ইন্টারপ্রিটেশন ল্যাঙ্গুয়েজ, একটা জাভা বা একটা ডট জাভা ফাইল 2 স্টেপে এক্সিকিউট হয়ে থাকে। ফার্স্ট প্রসেস কি? ফার্স্ট স্টেপ হচ্ছে কম্পাইলেশন প্রসেস, সেকেন্ড স্টেপ হচ্ছে ইন্টারপ্রিটেশন প্রসেস অথবা এক্সিকিউশন প্রসেস। তাই এই হচ্ছে কনসেপ্ট, এই গেল। এখন হচ্ছে আমরা আমাদের একটা এনভায়রনমেন্ট সম্পর্কে শিখব, যে আমরা কীভাবে আমি যদি জাভা প্রোগ্রামিং শিখতে চাই, আমাকে একটা এনভায়রনমেন্ট নামাতে হবে, বা আমাকে একটা এনভায়রনমেন্ট ডাউনলোড করতে হবে, যেটাকে আমরা বলি জেডিকে। জেডিকের ফুল ফর্ম হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট। জেডিকের ফুল ফর্ম হচ্ছে জাভা ডেভেলপমেন্ট কিট, এবং এই জেডিকের সাথে আরও কিছু হচ্ছে ডেভেলপমেন্ট টুলস থাকে, যেটা এই জেডিকে যখন আমরা ডাউনলোড করব তখন এটা আমরা দেখতে পাবো। এবং আমি হচ্ছে আপনাদেরকে আমার কমেন্ট সেকশনে জেডিকে কীভাবে ডাউনলোড করতে হয় এটার একটা লিঙ্ক প্রোভাইড করে দেবো, না আপনারা ওখান থেকে দেখে নিন, এবং এই জেডিকেটা আপনারা আপনাদের কম্পিউটারে সেট আপ করে নিন। হ্যাঁ, এখন এই জেডিকের সাথে সাথে আরও কিছু আইটেম আসে। ফার্স্ট আসে জেআর, এই জেডিকের ভিতরে আছে জেআরই। জেআরই হচ্ছে জাভা রান টাইম এনভায়রনমেন্ট, রাইট? জাভা রান টাইম এনভায়রনমেন্ট, এই জাভা রান টাইম এনভায়রনমেন্ট হচ্ছে আমাদের একটা এনভায়রনমেন্টের দেয়, যে এনভায়রনমেন্টের মাধ্যমে কি আমাদের যে কোনো ডট জাভা ফাইল অথবা আমাদের সোর্স কোডকে আমরা কি এক্সিকিউট করতে পারি বা রান করতে পারি। এবং এই জাভা রান টাইম এনভায়রনমেন্টের ভিতরে যেটা থাকে সেটি হচ্ছে জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন। যে একটু আমরা দেখেছি যে যখন এক্সিকিউশন প্রসেসে জেভিএম আমার বাইট কোডকে কনভার্ট করতেছে কিসে? মেশিন কোড। আমি একটু আবার রিপিট করি, আপনারা হয়তো ভুলে গিয়েছেন, যে কম্পাইলেশন প্রসেসে যখন কম্পাইল করা হয় আমার ডট জাভা ফাইল মানে আমার সোর্স কোডটাকে কনভার্ট করা হচ্ছে কিসে? বাইট কোডে, মানে ডট ক্লাস ফাইলে। ডট জাভা ফাইল থেকে ডট ক্লাস ফাইলে কনভার্ট করা হচ্ছে, সোর্স কোড থেকে বাইট কোডে কনভার্ট করা হচ্ছে। এটা কে করতেছে? কম্পাইলার, জাভা কম্পাইলার, সেটাকে জাভা সি বা জাভাক, যেটাকে আমরা বলি জাভাক। তো এর জন্য এটা কম্পাইলেশন প্রসেস। নেক্সট প্রসেসকে এক্সিকিউশন প্রসেস। এক্সিকিউশন প্রসেসে আমার এই বাইট কোডটাই ডট ক্লাস ফাইলটাই কনভার্ট হচ্ছে কিসে? মেশিন কোডে, ঠিক আছে। এবং এটা কে করতেছে? জেভিএম। এই সেই জেভিএম, জাভা ভার্চুয়াল মেশিন। এবং জাভা ভার্চুয়াল মেশিনের সাথে কিছু লাইব্রেরিজও থাকে আদার্স।
জীবনের সাথে কিছু লাইব্রেরিও থাকে। তো আজকে আমরা যে টপিকগুলো কভার করেছি তার মধ্যে আমাদের কীভাবে জাভা কাজ করে এটা সম্পর্কে আমরা আলোচনা করে ফেলেছি। এবং পাশাপাশি যদি আমি কিছু বলি যে জাভার ইন্ট্রোডাকশন বলি, জাভা হচ্ছে একটা হাই স্পিড জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেহেতু এটা অলরেডি আমাদের হাই পারফরমেন্স করে এবং যেহেতু সিকিউর এবং ল্যাক্স অফ পয়েন্টার্স, আমাদের এখানে যেহেতু মেমোরি ম্যানেজমেন্টেও তো চিন্তা করার দরকার নেই, যেহেতু C++গুলো এখানে আমাদের মেমোরি ম্যানেজমেন্ট অনেক চিন্তা করার প্রয়োজন আছে। তো আলটিমেটলি জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদেরকে আসলে এই যে মেমোরি ম্যানেজমেন্ট বা মেমোরি অ্যাড্রেসের এই অ্যাক্সেসটাই দেওয়া হয় না, এটা ইমপ্লিসিটলি জাভা অটোমেটিক্যালি করে থাকে। তো আলটিমেটলি এটা কিন্তু অ্যাজ আ প্রোগ্রামার হিসেবে আমাদের জন্য অনেক হেল্পফুল। তো আমাদের আসলে যাওয়ার মাধ্যমে আমাদের এই যে মেমোরি ম্যানেজমেন্টের যে এগুলোতে আমরা মাথা না ঘেমে আমরা ডিরেক্ট লজিকে এবং আমাদের ওয়েব ডিজাইন আমরা এইসবে ফোকাস দিয়ে থাকি। তো আজকে আমাদের জাভা ফাউন্ডেশন ল্যাব কোর্সের ডে 1 ক্লাসের আমরা 4টা টপিকই আলহামদুলিল্লাহ কমপ্লিট করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমিও ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো আপনারা ওটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন যাতে আমি নেক্সট যে ক্লাসগুলো আছে এগুলো আরও ভালোভাবে নিতে পারি। এবং যেহেতু আমার কাছে ওরকম এনভায়রনমেন্ট নেই, তো আমি চেষ্টা করতেছি যতটুকু পারা যায় আর কি ততটুকু হেল্প করার। তো আলটিমেটলি এবং নিজে যা শিখেছি তাই আপনাদের শেখানো। তো আমরা ডে 2-তে যা যা শিখবো সে টপিকগুলো বলবি। ডে 2-তে আমরা শিখবো জাভা ভেরিয়েবলস, জাভা ডাটা টাইপস, জাভা অপারেটরস, জাভা ইনপুট অ্যান্ড আউটপুট এবং জাভা কন্ডিশনাল স্টেটমেন্টস এবং জাভা লুপস। তো আশা করি আপনারা সবাই আজকের মতো থাকবেন, কালকেও ডে 2 শীঘ্রই ভিডিও চলে আসবে। তো আপনাদের সবাইকে অল দ্য বেস্ট, গুড লাক, আল্লাহ হাফিজ।